নীল জলে ভিজেছে রোদ্দুর। পর্ব সংখ্যা 40। লেকের ধারে ঠান্ডা হাওয়ায় সন্ধ্যা রাতে বসেছে জমজমাট আড্ডা। নাফিস পালকের এমন চমকানো আগমনটাকে বিশেষায়িত করতে সিক্ত অন্তি এবং ছোট্ট এহেরিসা পাখি তাদের সাথে সঙ্গ মিলিয়েছে বেশ। ভরা মজলিসের ন্যায় উচ্ছল জলতরঙ্গের ঢেউ বইছে তাদের আড্ডাখানা হতে। যদিও সবার শেষে এসে যুক্ত হয়েছে সিক্ত। কর্মস্থল হতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে সোজা এসেছে এখানে। ক্যাফের ইন্টেরিয়রটা বেশ মনোরম, স্নিগ্ধ। বাঁশ বেত আর কাঠের শৈল্পিক কারুকাজ দারুণভাবে ফুটিয়ে তুলেছে পাহাড়ি আভিজাত্যের ছোঁয়া কানায় কানায়। মাথার উপরে ছাদ থেকে ঝুলন্ত নকশা করা ল্যাম্পশেডগুলো থেকে বিচ্ছুরিত নরম আলো পুরো হলঘরটাকে আরামদায়ক পরিবেশে মুড়িয়ে রেখেছে। ভেতরের কাছের বিশাল জানালাগুলো দিয়ে বাইরে কাপ্তাই লেকের অন্ধকার রূপটা স্পষ্ট দেখা যায়। জানালা খুলে দিলেই নরম হাওয়া শরীরের রন্ধ্রে রন্ধ্রে এসে পৌঁছেছে। দোস্ত, বিশ্বাস করবি না, ওই যুধিপুথি আরও কি করেছে তোর বাসায়, তোর সংসারে গিয়ে আমার সাথে চোখ রাঙিয়েছে। বেডির সাহস দেখে আমি অবাক। সে নাকি তোদের পার্সোনাল কামরায় গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। এটা হতে পারে? অন্তি নেত্রযুগলে বিস্ময়ের ছায়া এনে ঠোঁট দুটো আলগা করে বলে, আমাদের রুমে কি গিয়েছিল? এই পালক থাকতে সেটা হতে পারে? মোটেই হতে পারে না। ওরে, আমি ডিরেক্ট ছেড় দিয়ে বলেছি, ঠ্যাং ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। ভাগ এইখান থেকে। আমার কিন্তু এসবে বেশ দক্ষতা আছে। তোর মনে নেই সুহাকে কেমন শায়েস্তা করেছিলাম? ওই যে গলা ধরে ছাদ থেকে ফেলে দেওয়ার ওটা। সে ভয়টাই দেখিয়েছিলাম। অন্তি প্রফুল্ল মেজাজে পালকের পিঠ চাপড়ায়। সামনে বসা 3 জন ধর্ষককে সাক্ষী রেখে গর্বিত কণ্ঠে বলে, সাব্বাস ভাগের বাচ্চা। দেখুন আমার ফ্রেন্ডকে এক থ্রেটেই কেমন কাবু করে ফেলেছি শত্রুকে। বাহবা জানান। কারেকশন, ভাগের নয়, ভাগিনীর বাচ্চা হবে। ভাগ ভাগিনী সব একই ঘাটের মাঝি। এসব কোনো ব্যাপার না, প্রশংসা করুন আগেই। সিক্ত নাফিসের দিকে এক নজর বুলিয়ে ঠোঁট চেপে বলে, প্রশংসা করো পালককে। প্রশংসা আমি প্রতিদিনই করি, আজ তুই কর। আফটার অল তোদের বিষয়ে তো সাহস দেখিয়েছে। সিক্ত কিছু সেকেন্ড ভাবনায় পড়ে কি প্রশংসা করবে সেটা নিয়ে ভাবে। এর মধ্যে ছোট্ট এহেরিসা পাপার কোলে বসে তার ইতুপিতু মিনি ক্যান্ডিডলকে মুখের সামনে তুলে ধরে আদুরে কণ্ঠে বলে, পাপা ইতুপিতুকে বিউটিফুল বলো। ইতুপিতু তো ভেরি বিউটিফুল, সাথে ইতুপিতুর মাম্মাও ভীষণ বিউটিফুল। হলদিয়া পাখি ঠোঁটের কোণে লজ্জামাখা হাসি ঢানে, মাথা ঝাঁকিয়ে ফিসফিস কণ্ঠে বলে, ডু ইউ লাভ মি? ইয়েস, আই লাভ ইউ সো মাচ। ওহ, ওকে। এহেরিসা পাপার ভালোবাসা নিয়ে আবারও তার ইতুপিতুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাদের চলমান গল্প স্বল্পের মাঝে ছোট্ট পাখির কানে যে ওয়ার্ডটা গিয়ে ঠেকবে সেই ওয়ার্ডটা সেই পাপার সামনে তুলে ধরবে। অতঃপর পাপার সাথে ডিসকাস করে আদর নিয়ে আবারও খেলার মাঝে মন দিবে। রাউন্ড শেপে সোফার একপাশে বিস্তৃত জায়গা পড়ে থাকলেও ছোট্ট পাখি সেখানে বসবে না। তার একমাত্র কমফোর্ট জোন হচ্ছে পাপার কোল। সেখানেই সে ইতুপিতু নিয়ে সংসার পেতেছে। এদিকে ধৈর্যবান পুরুষও মেয়ের সব কিছু সাদরে গ্রহণ করে নেয়। এই যে তাদের কথার মাঝে মেয়ে এতবার প্রশ্ন করছে, প্রত্যেক প্রশ্নের উত্তর সে নরম গলায় আদুরে ভাব নিয়ে দিচ্ছে। সামান্যতম বিরক্তির লেশ পর্যন্ত নেই। শীতল চাহনির কোনো হেরফের নেই। যেন মেয়ে এক মহাসাগর প্রশ্ন করলেও সে নির্দ্বিধায় তার উত্তর দিয়ে দিবে। পালক, তোমার সাহস, মনোভাব দৃষ্টিনন্দন, তবে ভাষাগত দিকেও একটু সংযত থাকা প্রয়োজন। এভাবে হুটহাট কাউকে ছেড় দেওয়াটা। দোস্ত দেখ ভাইয়া যুথির হয়ে কথা বলছে। আপনি যুথিপুথির হয়ে সাপে গাইছেন? আমি যুথির হয়ে সাপে গাইছি না, আমি জাস্ট দোস্ত দেখ ভাইয়া কি সুন্দর করে যুথি নামটা বলল, একটু পুথিও বলল না। আই নোটিস দ্যাট টু। রাউন্ড শেপ টেবিলের অপর পাশে 2 বান্ধবী একত্রে বসেছে। সন্দেহভাজন দৃষ্টি নিয়ে এক চঞ্চল চুড়ই এর কানে মন্ত্র ঢেলে চলেছে আরক চঞ্চলাবতী। প্রক্রিয়া স্বরূপ একটু পরপরই অগ্নিকন্যার ন্যায় ফোঁস করে উঠেছে 2 জন। দোস্ত জানিস,
এই যুথি বুদ্ধির এখনও নজর ভাইয়ার দিকে, পুরাই শেমলেস গার্ল। সিক্ত সিক্ত করে ওর মামা মামির কাছে নাকে কান্না করে। তুই ছিলি না, কি কি যে ফাঁদ পেতেছিল কে জানে। ভাগ্য ভালো কালো জাদু টাদু কিচ্ছু করেনি। কোলে তো ভাইয়া নির্ঘাত তোকে ছেড়ে ওই বেডিকে। সিক্ত স্থির দৃষ্টিতে পালকের দিকে তাকাতে পালকের কথা থেমে যায় মাঝপথে। ব্রু টান করে আমতা আমতা স্বরে বলে, না মানে হতে তো পারতো। কুটনা বেডি মিথিলা যেমন আঙ্কেলকে হাত করেছিল, ইজ ওয়াজড এনিথিং অ্যাবনর্মাল রাইট? এই বেডি তো দেখছি এখনও পথের কাঁটা আমার। ক্যাকটাস গাছের মতো কাটা। দোস্ত চল আমরা জুথিপুতিকে দৌড়ি। শাওনকে যেমন হাইজ্যাক করে মেরেছিলি তেমন করে মারবি, নয়তো বিষয়টা পরকীয়ার দিকে যেতে পা। সিক্ত ঠান্ডা চোখে পালকের দিকে তাকায়, সুস্থির গলায় বলে, আজ সকালে মেবি তুমি আমাকে একটা টেক্সট পাঠিয়েছিলে। সময় স্বল্পতায় পুরোটা পড়া হয়নি, এখন কি পড়বো? ঠান্ডা গলায় ভয়াবহ হুমকি শ্রবণ হওয়া মাত্র এক নিমিষে মুখরেখা ফ্যাকাশে হয়ে ওঠে পালকের। পারে না চিৎকার করে লাফিয়ে উঠে সিক্তকে বাধা দিতে। এতক্ষণের মারকাটারি রুদ্রময়ী মিজাজ উবে গিয়ে অবলা মূর্তি ভর করে তার মাঝে। নাফিজের দিকে এক নজর বুলিয়ে কণ্ঠ নামিয়ে টেনে টেনে বলে, ইয়ে না না ভাইয়া, ওই টেক্সটটা আসলে আমি পাঠাইনি, আমাকে দিয়ে একজন পাঠিয়েছে। থাক, কি দরকার পড়ার? মারামারি করবো না তো, এমনি বলছি। অন্তি ব্রু কুচকে পালকের পরিবর্তন দেখে গম্ভীর কণ্ঠে বলে, এমনি বলেছি মানে 100 বার মারামারি হবে। তুই এমন মিউ মিউ করছিস কেন? কিসের টেক্সট? সিক্ত কি টেক্সট? নাফিজের প্রশ্নে সিক্ত ব্রু জোড়ায় উঁচিয়ে পালকের দিকে ইশারা করে বলে, পালক উড নো বেটার। পালক জোরপূর্বক মুখে হাসি টেনে তড়িৎ গলায় বলে, আমি কি টেক্সট পাঠিয়েছি আমার মনে নেই, ডিলিট করে ফেলেছি, বাদ দিন। বলতে বলতে ওয়েটার বিস্তর খাবার নিয়ে হাজির হয় তাদের সম্মুখে। পালক কথার মোড় ঘোরাতেই সেই সাথে নিজেকে বাঁচাতে প্রফুল্ল গলায় বলে, এই তো খাবার এসেছে, এনজয় দ্য ফুড। এহরিশা দেখো, তোমার পছন্দের ক্রিসপি ফ্রাইড ক্যালামারি এসেছে। এহরিশা ঘেলার মাঝে চোখ তুলে তাকায়। তার প্রিয় ফ্রাইড ক্যালামারি এসেছে শুনে আগ্রহী নজর বুলায় সেদিকে। ইতুপিতুকে রেখে পাপার কোল হতে ধীরে ধীরে নেমে সে টেবিলের কাছে এসে দাঁড়াতে বাহারি সব খাবারের টেবিল ভরে যায়। খাবার আইটেমের মধ্যে রয়েছে হানি লেমন গ্রিলড চিকেন, ক্রিমি হোয়াইট সস পাস্তা, ব্যাম্বো শুট ফ্রাই, পাহাড়ি জুম সালাদ। এহরিশা নাগাল পায় না টেবিলের। পা উঁচু করে মুখ তুলে ডান হাতে অন্তিকে ইশারা করে বলে, মাম্মা ক্যালামাই ফেভারিট তোমার মা? ইয়েস। অন্তিম মেয়েকে নিজের কাছে নিয়ে ছোট্ট করে চুমু দেয় গালে। যত্ন করে তার হাতে একটা ক্যালামারি রিং তুলে দিতেই ছোট্ট পাখি আদো আদো করে মুখে দেয় তা। একটুখানি মুখে দিতেই প্রাণবন্ত স্বরে বলে ওঠে, ইটস ইয়াম্মি মাম্মা, দেন টেক অ্যানাদার ওয়ান। অন্তি এহরিশার হাতে আরেকটা ক্যালামারি রিং তুলে দিতেই এহরিশা সেটা হাতে নিয়ে টুকটুক করে খেতে খেতে আশেপাশে হাঁটতে থাকে। চারপাশে মানুষ। বাঁশের কাঠের তৈজস পত্রের দিকে কৌতূহল দৃষ্টি তার। একটু একটু করে ঠোঁট নাড়িয়ে সে মনের মধ্যেই নানান প্রশ্ন জমা করে। এইগুলো আবার পাপার কাছে উপস্থাপন করবে সে, কেননা সব উত্তর একমাত্র পাপার কাছে থাকে। সিক্ত হ্যারিসাকে চক্ষু কোটরের মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দি রেখে খেতে খেতে বলে, আজকাল বর্ডারে পাচারকারীর সংখ্যা বেড়েছে, বড় বড় বিজনেসম্যানও দেখি এর সাথে কানেক্টেড। নাফিস বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পালক খাওয়ার মাঝে হালকা বিষম খেয়ে ওঠে। পাচারকারী শব্দটা শুনে তার গলায় আবার খাবার আটকে আসার উপক্রম। নাফিস সামনে হতে অন্তি পাশ হতে একসাথে খাওয়া ছেড়ে পালকের দিকে তড়িঘড়ি করে পানি এগিয়ে দেয়। দুজনের বাড়িয়ে দেওয়া পানির দিকে তাকিয়ে পালক অস্পষ্ট স্বরে আওড়ে বলে, ঠিক আছে আমি, পানি লাগবে না, ভাইয়া একটু চুপ থাকলেই হবে। সিক্ত ফরকে স্যালাড তুলে খাওয়ার মাঝে মুচকি হেসে বলে, ভয় পাচ্ছ কেন? আমি কি কিছু বলেছি নাফিসকে? পালক অসহায় দৃষ্টিতে আর্তনাদ করে উঠে নাফিস নামটা উচ্চারণ হতেই। ভাইয়া প্লিজ। সিক্ত
তাকিয়ে থাকে। ভালো হয়ে যাবো শিওর। মারামারি করবে? আমি না, মারামারি তো জানিই না। মারামারি কিভাবে করে ভাইয়া? অন্তি জানে, অন্তি আপনার ওয়াইফ। অন্তি একবার পালকের দিকে তো একবার শিখতের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে একটু দয়া করে বলবে কি হয়েছে? আর তুই মারামারি জানিস না মানে? বসুন্ধরার এইচ ব্লকের সেই ছেলেটা, কি যেন নাম ওর, চোয়াল আলগাত তুই নিজে করেছিস। অন্তি শ্যাট আপ। কেন? পালক অন্তির দিকে একটু ঘেঁষে দৃষ্টি নামায়, নিচু কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, আমি বাঁশ বাগান থেকে একটা বাঁশ কেটে স্বেচ্ছায় নিজের কাঁধে নিয়েছি। দয়া করে তুমি আরও একটা বাঁশ কেটে আমার কাঁধে চাপিয়ে দিও না। চুপ থাকো। বাট কাহিনী কি? সিক্ত দুজনের ফিসফিসানির মাঝে হ্যারিসার দিকে একবার চোখ বুলিয়ে নাফিসের দিকে তাকায়। ঠোঁট হালকা প্রসারিত করে শান্ত গলায় বলে, তুই চাইলে বিজনেসের পাশাপাশি পাচারকারী ব্যবসায় নাম লেখাতে পারিস। নাফিস পরিস্থিতি অনুধাবন করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। যা বুঝার বুঝে গিয়েছে সে। নিজ খাওয়ার দিকে মনোযোগ দিতে দিতে বলে, নট এ ব্যাড আইডিয়া। আই থিঙ্ক আমার বিজনেসটা আসলে ছেড়ে দেওয়া উচিত। ওয়েল ডিসিশন। বর্ডারের কোন দিকে কোস্ট গাইড কম থাকে, ধরা পড়ার সম্ভাবনা কম। সুস্পষ্ট গলায় গরিবের টম ক্রুজে হতে ভেসে আসা কথায় পালক নির্নিমেষ চাহনি নিক্ষেপ করে তার দিকে। হাতে থাকা স্পুনটা পাস্তার গায়ে বিধিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা বলতে উদ্যত হতে নাফিস বুঝদার ভঙ্গিতে শীতল কণ্ঠে বলে, রিল্যাক্স রিল্যাক্স, আমি জানি তোমার কোনো দোষ নেই। অন্য কেউ বলেছে, তুমি শুধু টাইপ করেছো তাই না? পালক অবোধ বালিকার নাই উপর নিচ মাথা নাড়িয়ে ম্লান স্বরে বলে, অন্তে চলমান ইস্যুর আগামাথা কিছুই বুঝতে না পেরে কপাল কুঁচকে থাকে। এরা কিসের পাচার, কিসের বিজনেস, কিসের কি বলছে খোদা তাআলা ভালো জানেন। কিন্তু নিজ বান্ধবীর এমন রণমূর্তি হতে একদম মিয়ে যাওয়া মূর্তি দেখে অবাক না হয়ে পারে না সে। একটু হিন্টস দিবে কেউ? নিজেকে পৃথিবী বহির্ভূত প্রাণী মনে হচ্ছে আমাকে বাদ দিয়ে। মাম্মা, ওখানে ওই বেবির কাছে একটু যাই। অন্তির কথা থেমে যায় মেয়ের ছুটে এসে আবদার করা দেখে। ওদিকে মনোযোগ ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে কোমল গলায় বলে, কোথায় যাবা মা? ওইখানে, ওই বেবিটার কাছে। ছোট্ট পাখি হাত উঁচু করে দেখায় তাদের হতে কিছুটা দূরে একটা টেবিলের দিকে, যেখানে ওর চেয়ে বয়সে বড় একটা বাচ্চা বসে আছে তার বাবা মায়ের সাথে। বয়স আনুমানিক 5 কি 6 হবে। অন্তি সেদিকে তাকিয়ে তারপর দৃষ্টি সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা যাবে, বাট তুমি তো কিছুই খেলে না মা, একটু খাইয়ে দেই মাম্মা তোমাকে। না। সিক্ত শান্ত গলায় বলে, তাহলে পাপা খাইয়ে দিবে? না। ওকে দেন কাম হেয়ার। হ্যারিসার সুরে সুরে না বলায় সিক্ত মেয়েকে নিজের কাছে ডেকে নিয়ে হাসে। গোলের উপর বসিয়ে চাইনিজ প্ল্যাটার হতে একটু রাইস আর ভেজিটেবল মিক্সড করে স্পুনে তুলে মুখে ধরতেই হ্যারিসা মুখ ঘুরিয়ে নেয়। ফিসফিসিয়ে বলে, পাপা আই এম নট হাংরি। আই নো ইউ আর নট হাংরি, বাট ডিনার কমপ্লিট করতে হবে তো। ক্যালামাই খেয়েছি? একটুখানি খেয়েছো, তোমার পুল পেট এখনও পাক্কা। নো পাপা, একটু খাও, খেলে বেবিটার কাছে তুমি তাড়াতাড়ি যেতে পারবে। আমরা একটু পরে বাসায় ফিরবো। হ্যারিসা বাসা ফিরে যাওয়ার কথা শুনে হকচকিত হয়ে পাপার মুখের দিকে তাকায়। বেবিটার সাথে মিট করতে পারবে না ভয়ে সে রাজি হয়ে খাবার খেতে শুরু করে সঙ্গে সঙ্গে। সিক্ত ফের মুখে স্পুন তুলে দিতেই ছোট্ট পাখি মাথা দিকে নেড়ে বলে, আমি ওকে বি কেয়ারফুল। সিক্ত মেয়ের হাতে স্পুন তুলে দিয়ে হাত গইতে চোখ বুলায়। ডিনার মোটামুটি তাদের শেষের দিকে। 8:30টার দিকে বের হবে এখান থেকে তারা। যেতে খুব বেশি হলে 20 মিনিটের মতো সময় লাগবে, কারণ হ্যারিসার বেড টাইম 9টা থেকে 9:30টার মধ্যে। আজকে আবার সতর্ক বিধি অনুযায়ী তার আস্তে আস্তে ড্রাইভিং করতে হবে। অন্যান্য দিন একা থাকলে 9-10 মিনিটেই রাস্তা সংক্ষিপ্ত করে ফেলে সে। ওয়েট আন্টি, আবার ফোন করেছি। আবার এই দিয়ে মামুনি 3বার কল করলো। অন্তি ব্যস্ত হাতে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। টেবিলের মাঝখানে রেখে সুন্দর গলার স্বর টেনে পরিষ্কার কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা, কী করছো তোমরা? এই তো ডিনার করছি। আপনারা ডিনার করেছেন আন্টি? না, এখনও তোমার আঙ্কেল ডিউটি শেষ করে বাসায় ফেরেনি। অন্তিমা,
তোমরা কি বাইরে ডিনার করছো? অন্তি পালকের দিকে এক নজর বুলিয়ে ধীর গলায় বলে, জি আন্টি। ও আচ্ছা, শোনো মা, একটা বিশেষ দরকারে ফোন করেছি তোমাকে। জি বলুন আন্টি। মিসেস রেবেকা একটু বিরতি নিয়ে সুস্থির গলায় বলে, পালক, নাফিস তো আজকে মেবি ফিরতে পারবে না, তাই না? রাত হয়ে গিয়েছে অনেক। আর যেহেতু নাফিস গাড়ি নিয়ে গেছে পাহাড়ি রাস্তায়, এর মধ্যে না আসাই ভালো। গাড়ি না নিলে রাতের ফ্লাইটে ব্যাক করতে পারতো। হ্যাঁ আন্টি, ভাইয়া গাড়ি না নিয়ে এলে রাতে পালককে নিয়ে ব্যাক করতো। বুঝতে পেরেছি। আচ্ছা, কি আর করা, এইভাবে হুটহাট তোমাকে সারপ্রাইজ দিতে যেহেতু চলে গিয়েছে। এনিওয়ে অন্তিমা, শোনো, রাতে স্লিপিং অ্যারেঞ্জমেন্টের দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, তুমি, পালক, এহেরিসা, দাদু একসাথে থেকো। এতদিন পর দুই বেস্ট ফ্রেন্ড একসাথে হয়েছ, অনেক কথা জমে গেছে, নিজেদের মন খুলে গল্প করো। আর তাছাড়া নাফিস পালকের জাস্ট এঙ্গেজমেন্টটা হয়েছে, ইউ নো হোয়াট আই মিন। ফোনের লাউড স্পিকার কমাতে গিয়ে হিমশিম খায় অন্তি। তাড়াহুড়ো করে ভলিউম লো করার মাঝে নাফিস পালক শিখত তিনজনই একজনের দিকে তাকিয়ে হালকা কেসে ওঠে। তন্মধ্যে নাফিস মাত্রই পানি মুখে নিয়েছিল। হবু শাশুড়ি মায়ের সন্দেহ বাতিক তার উপরে প্রবেশ করতেই নাকে মুখে কেসে উঠে সে। লজ্জায় পড়তে পড়তে তার এখন নাজেহাল অবস্থা। হেরিসা 2 স্পুন খাবার নিজ মুখে তুলে নিয়ে রেখে দেয়। সবার কাশি দেখে সে নিজেও হালকা খুশখুশ শব্দ তোলে মুখ হতে। আচমকা এমন কাণ্ডে মজা পায় ভীষণ। পাপার ডিনার শেষে টিস্যুর দ্বারা হাত মোছা শেষ হতে না হতেই সে সুরের মূর্ছনা তুলে বলে, পাপা তুমি খাইয়ে দাও। শিওর? হ্যাঁ শিওর। সিক্ত ফের হাত ক্লিন করে মেয়েকে নিয়ে খাবার খাওয়াতে বসে। হলদিয়া পাখির মন মর্জি। 2 স্পুন খেয়েই তার নিজ হাতে খাওয়ার আয়েশ মিটে গেছে। এখন পাপার হাতেই খাবে। এদিকে পাপা তো তার সুপারম্যান, সব কিছু ধৈর্য নিয়ে পালন করে যাবে তার। ওদিককার ঘটনা এখনও এলোমেলো। অন্তি নিজেকে ধাতস্থ করে শান্ত গলায় বলে, আন্টি আপনার এসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। পালক আমার কাছেই রাতে ঘুমাবে। আর নাফিস ভাইয়া খুবই পোলাইট পারসন, সে এসব বিষয় নিয়ে অনেক কনসার্ন। আমার কথা বলো একটু। পালক এসব বিষয়ে কেয়ারফুল, অনেক কেয়ারফুল হলেই ভালো, বাট ওকে আমি খুব একটা ভরসা করি না। মিসেস রেবেকার কথায় অন্তি না চাইতেও পিক করে হেসে ওঠে। আর তার হাসি দেখে গা জ্বলে ওঠে পালকের। রাগে দুঃখে অপমানে মন চেয়েছে লেকে ঝাঁপ দিতে। মামুনি সবসময় তাকে এভাবে সবার সামনে অপদস্থ করবে, এবার বাসায় গিয়ে বাবার কাছে বিচার দিবে সে। নাফিস অস্বস্তিকর পরিবেশ এড়াতে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে একটু বাইরের খোলা হাওয়া গ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক। সব কিছু ওভারলোডেড হয়ে গেছে। তবে যাওয়ার সময় সে তার অগ্নিকন্যা পালক রানীর মাথায় হাত রেখে বুঝদার ভঙ্গিতে বলে, ইটস ওকে, কাম ডাউন, আই বিলিভ ইউ। ডিনার কমপ্লিট করে গল্পগুজব শেষে একদম কাটায় 8:30টার দিকে উঠে পড়ে অন্তি পালকেরা। একদিনে চতুর্থবারের মতো বিয়ের ঘণ্টা বাজিয়ে তবে মিসেস রেবেকা ফোন রেখেছেন। এই তো সামনে আর কটা দিন, শীতের ছুটি মঞ্জুর হওয়া মাত্র বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। হেরিসার ইতিমধ্যে হালকা ঘুম ধরেছে চোখে। আজকে সারাদিন অনেক ছোটাছুটি হয়েছে তার। একটু আগে সেই বেবিটার সাথে সাক্ষাৎ করেছে সেই সাথে একটু লাফালাফিও করেছে। ফলাফল স্বরূপ এখন ক্লান্ত হয়ে ঢলে পড়েছে মাম্মার কোলে। রেস্টুরেন্ট হতে হাসি ঠাট্টা কথোপকথন করতে করতে বের হয় সবাই। অন্তি সিক্ত মজা নেওয়া শুরু করেছে পালকের সাথে আর নাফিসের সাথে। একটু পরপর সতর্কবাণী ছুটছে, একজন উপরতলায় ঘুমাবে আরেকজন নিচতলায়। বাসায় গিয়েই একে অপরের সাথে দেখা নিষেধ। রাতে বিশেষ পাহারাদার হিসেবে থাকবে সিক্ত। কিছুটা দূর হতে তাদের হাসি মজার শব্দ কর্ণগোচর হয় এক রমণীর। রাস্তার পাশে দাঁড়িয়ে বিশেষ চোখ পড়ে তার নেভি রঙের শার্ট পরনে পুরুষটার উপর, যার সাথে লেপ্টে রয়েছে তার স্ত্রী আর মেয়ে। অন্তির মুখে হাসি দেখে গা জ্বলে চারখার হয়ে যায় সে। মাত্রই গাড়ি হতে নেমে এমন দৃশ্য দেখবে কল্পনাও করেনি রাইসা। এসেছে সপরিবারে ডিনার করতে এখানে, কিন্তু এর মাঝে পরিচিত কেউ একজনের সাথে দেখা হওয়ায় বাবা মা তার ব্যস্ত হয়ে পড়েছে আলাপচারিতায়। রাইসা সিক্তের সাথে অন্তির সুখী ভাব দেখে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না। হাত মুঠো করে পেশিতে চাপ দিয়ে সে নিজেকে দমায়।
মনে পড়ে অন্তির দেওয়া সেই ঝড়ের কথা, যে ঝড়ের ব্যথা সে আজও বলেনি। নাফিস পার্কিং লট হতে গাড়ি বের করেছে বিদায় তারা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। রাতের রাঙ্গামাটি শহরের নির্মল পাহাড়ি হাওয়া শুষে নিতে থাকে মনপ্রাণে। সিক্ত অন্তির কোল হতে হলদিয়া পাখিকে নিজের কোলে তুলে নেয়। অন্তির কপালে ভাসা চুলগুলোকে ঠিক করে দিতে দিতে কিছু একটা বলতে অন্তি হেসে ওঠে খিলখিলিয়ে। রাইসা খুব কৌশলে গাড়ির আড়াল হতে দুটো ছবি তুলে অন্তি শিখতের, সেগুলো জ্যোতির হোয়াটসঅ্যাপে পাঠাতেই এরশাদ এবং মিসেস আতিয়া তাকে ডেকে ওঠেন। রাইসা বিরক্তকর সুরে তেতে উঠে বলেন, তোমরা যাও, আসছি আমি। এরশাদ সাহেব মিসেস আতিয়া মেয়ের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না। মেয়ের জোড়াজোড়িতে তারা আজ ডিনারে এসেছে এখানে। এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? হোয়াটসঅ্যাপে কি করছে মেয়েটা? বুঝতে না পেরে বলল, হোয়াট হ্যাপেন্ড রাইসা? নাথিং। রেগে আছো কেন? কি হয়েছে? আর তোমার হাতে ফোন? কী আর হবে দেখো। রাইসা চোখের ইশারায় বাবা মাকে অন্তি শিখতের মিষ্টি মুহূর্তটা দেখায়। এরশাদ সাহেব অন্তিকে দেখা মাত্র গম্ভীর গুমুট মুখ করে ফেলেন। দৃষ্টি নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আতি আসো। অন্তির জামিন হলো কিভাবে? হাউ ইজ দিস পসিবল? ইম্পসিবল ছিল, বাট ওরা পসিবল করে নিয়েছে। পলিটিক্যাল পাওয়ার থাকলে এসব আটকে থাকে না। বাট ফাইরাজের উপর তো কড়া রেস্ট্রিকশান ছিল। সে তার জায়গায় ঠিক ছিল, প্রত্যেক রেস্ট্রিকশান ঠিকভাবে ফলো করেছে, কিন্তু আন্ডারলাইন খেলেছে চতুর গেম। ধরি মাছ নাচুই পানি এর মতো। এর পেছনে আমার আলাদা লোক ফিট করা ছিল। ওর এভরি ডিটেলস আমার হাতের মুঠোয় ছিল। বাট এই ধূর্ত মস্তিষ্ক সবাইকে বোকা বানিয়ে কিভাবে উতরে গেল এটা আমার অজানা। বাট আইনের খেলা তো সহজ নয়। ব্রেন প্রপার ইউজ করলে কোনো কিছুই কঠিন না। এই ছেলের ব্রেন অতিরিক্ত শার্প। গড নোজ এসব কী হচ্ছে? এরশাদ সাহেব মিসেস আতিয়া সিক্তকে নিয়ে গসিপ করতে করতে ভেতরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে রাইসা তড়িঘড়ি করে ফোন করে জুথিকে। সিক্ত অন্তির দিকে আবারও একবার তাকিয়ে চোয়াল শক্ত করে বলে, হ্যালো আপি। ফোনের অপর পাশ হতে নির্জীব গলায় ভেসে আসে, বল। পিকগুলো দেখেছ? এগুলো কেন দিয়েছিস আমাকে? চোখের সামনে রঙ্গতামাশা করছিল। ভাবছিলাম তোমাকেও একটু দেখানো উচিত। আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলেছি আমি। এসব নিয়ে আমাকে ডিস্টার্ব করবি না। রাইসা বিদ্যুৎ বেগে ঝটকা খেয়ে ওঠে জুথির কথায়। অবিশ্বাস্য স্বরে বলে, আপি হোয়াট আর ইউ সেইং? আর ইউ ওকে? চ্যাপ্টার ক্লোজড মানে? ফাইরাজ ভাইয়াকে তুমি লাভ করো না? এনাফ ইজ এনাফ রাইসা। যেটা হবে না কখনো, যা হওয়ার না সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না। নিজেকে অনেক ছোট করে ফেলেছি অলরেডি। আমার স্ট্যান্ডার্ডের সাথে এটা বিলং করে না। সো আই কুইট ইট। আপি তুমি এসব কি অভিমান থেকে বলছো? ফোনের অপর পাশ হতে জুথি মলিন হেসে বলে, আই এম নট এ টডলার অর এ টিনেজার। 30 ক্রস করে ফেলেছি। এই বয়সে এসব অভিমান খাটানো যায় না। নিজের উপর খুব একটা ভীষণ লজ্জাবোধ করছি যে সব পাগলামি করে ফেলেছি ফাইরাজের জন্য। এমন না যে সে আমার নতুন পরিচিত কেউ। মামার মাধ্যমে আমাদের পরিচয়টা বেশ কমফোর্ট ছিল। ওর চোখে আমি নিজেকে যেভাবে দেখতাম, ও আমার চোখে নিজেকে সেভাবে দেখেনি। ইভেন চোখ তুলে ঠিকভাবে তাকায়নি পর্যন্ত, কথা তো দূরে থাক। ওর চোখের দৃষ্টিতে আমি ছিলাম না। এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা। এরপরে আর কোনো কিছু খাটে না। জোর করে কিছু হয় না রাইসা। সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচা ভালো একজন মানুষের জন্য। এটা সব থেকে বড় সাফল্যের ব্যাপার। অ্যাজ এ ভার্সিটি লেকচারার আমার সেলফ রেসপেক্ট ক্যারি করা উচিত সবার আগে। কারণ আমি নিজে যদি এরকম পাগলামি করি তাহলে আমার স্টুডেন্টদের কি শিক্ষা দিব? তারপরেও দিন শেষে মানুষ তো, আবেগে পড়ে চাই একটু একটু। বাট ইটস ওকে, টোটালি ওকে। ওরা হ্যাপি থাকুক, এটাই আমি চাই। আপি আজকের পর থেকে ওদের সম্পর্কে তুই আমাকে আর কোনো কিছুই বলবি না। আমি নিজের লাইফ আর ক্যারিয়ারের দিকে মুভ অন করার চেষ্টা করছি। এইগুলো দেখে খারাপ লাগে, সো প্লিজ। তোমার কি হয়েছে বলবে? আই এম টোটালি ওকে। এতদিন পাগল ছিলাম, এখন ভালো হয়েছি। ঢাকায় আসবি কবে? কালকে সকালে ফ্লাইট। ওকে, আসলে দেখা হবে। গুড বাই। জুথি ফোন কেটে দিতে রাইসা কান হতে ফোন নামিয়ে ফেলে। বিস্ময়ের ঘোর তার কাটে না। অবিশ্বাসের চরম সীমানায় পৌঁছেছে সে। তালগোল পাকিয়ে ফেলে।
যুথি আপিকে তার অচেনা লাগে, ভীষণ অচেনা। তুমি না হয় ছেড়ে দিলে আপি, কিন্তু আমি তো ছাড়বো না। ও আমাকে চড় মেরেছে, আমি তো সেটার প্রতিশোধ নিবই নিব। রাইসা ঝড়ো গতিতে রেস্টুরেন্টের দিকে প্রবেশ করে, ক্রোধে দগ্ধ হয়ে বাবা মার বসারত টেবিলের উপর দাঁড়িয়ে হাত চাপড়ে বলে, বাবা তোমরা কি আপিকে মেরে ফেলতে চাও? মানে আপি আবারও ডিপ্রেশনে চলে গিয়েছে। সে ফাইরাজ ভাইয়ার সাথে অন্তিকে কিছুতেই মেনে নিতে পারছে না, নিজেকে শেষ করে দিবে বলেছে। মিসেস আতিয়া বিস্মিত চাহনিতে তাকিয়ে বলে, হঠাৎ কি হলো আবার? কিছুই হয়নি, এবার হবে। ওই বেয়াদব মেয়েটার কারণেই সব ধ্বংস হবে। রাইসা, এসব কি? অন্তি তোমার বড়, ওকে বেয়াদব বলছো কেন? রাইসা মায়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনিতে কোনো শাসন বারণ তোয়াক্কা করে না সে। অধিক প্রাচুর্যে বড়লোকের বিগড়ে যাওয়ার সন্তান সে। বেপরোয়া ভাবসাব তার রন্ধ্রে রন্ধ্রে। জাজালো কণ্ঠে বলে উঠে, বেয়াদবকে তো আমি বেয়াদবই বলবো। তুমি ওর হয়ে ওকালতি করছো কেন? জানো এই অসভ্য মেয়ে আমাকে আমার বাসায় চড় মেরেছিল। মিসেস আতিয়া মেয়ের কথা শুনে যতটা চমকান, তার চেয়ে বেশি চমকান এরশাদ সাহেব। আদরের মেয়ে, তার সমস্ত কিছুর প্রশ্রয়দাতা। চল শক্ত করে বলেন, এই কথা আগে বলনি কেন তুমি আমাকে? বলে কি হবে বাবা? ওই মেয়েকে কি কিছু করতে পারবে তোমরা? তোমাকে চড় মেরেছিল কেন? আমি চুতিয়াপুর হয়ে একটু রিকোয়েস্ট করেছিলাম জাস্ট, ও সেটা মেনে নিতে পারেনি। এরশাদ সাহেবের রাগে কপাল ভাঁজ হয়ে আসে। আগে থেকে ফুঁসে রাখা ক্রোধের সাথে নতুন করে যুক্ত হয় মেয়েকে চড় মারার বিষয়টা। স্পুলিংয়ের ন্যায় জ্বলে ওঠেন তিনি। টেবিল হতে তড়িঘড়ি করে ফোন নিয়ে সে কল করেন অজানা একটা ব্যক্তিকে। এরশাদ চৌধুরী বলছি, তোমার ভাইকে 4 বছর আগে একটা কাজ দিয়েছিলাম, বাট সে সেটা সম্পূর্ণ করার আগে জেলে চলে গিয়েছে। সেই অসম্পূর্ণ কাজটা এখন তোমাকে করতে হবে। আমি মেয়েটার ছবি তোমাকে পাঠাচ্ছি। সময় সুযোগ বুঝে এবারে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে।